এই ট্রেনিংয়ের যে কন্টেন্ট যেগুলো আছে এগুলো আসলে প্রতিনিয়ত আমি আপডেট করি, কিন্তু এখন হয়তো বা আপডেট একটু কম হয়, এক্সাম্পল বেশি আসে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে আমি নিজে একটু সময় দিতে পারি কম। একদম শুরুর দিকে আমি যখন করানো শুরু করি তখন আমি এখানে একটা নোট দিতাম। এই নোটটা হচ্ছে এটা, হ্যান্ড আউট। এখানে সব মিলে দেখবেন প্রায় 80 পয়েন্টস আছে, 80টার মতো পয়েন্টস আছে। এবং মোটামুটি 80টা পয়েন্ট করলে আপনি কমান্ডের দিক থেকে মোটামুটি অ্যাডভান্স লেভেলে চলে যাবেন কনস্ট্রাকশন সেক্টরের জন্য। বা স্ক্রিনে কিছু দেখা যাচ্ছে না। মাশাল্লাহ, এটা আপনাদের কোনো দোষ নেই, সম্পূর্ণ আমার দোষ, আমি স্ক্রিন শেয়ার করিনি। এখন দেখা যাচ্ছে? জি জি দেখা যাচ্ছে। তো যেটা বলতেছিলাম যে এই যে লেকচার শিটটা, এই লেকচার শিটটা বানানো হচ্ছে 2018 দিকে মনে হয়, না 2019, আচ্ছা 19-এ। হুম। তো এখানে টোটাল পয়েন্ট আছে 80টা। এই 80টা পয়েন্ট করলে মোটামুটি আর কোনো কিছু বাকি থাকে না। কিন্তু এখন দেখা গেছে আমি আসলে এভাবে করানোর সময় পাই না, সময় স্বল্পতা আছে। আর 2 নম্বর হচ্ছে, আপনারা একটা জিনিস খেয়াল করবেন, যে সিভিল ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যালে পড়ছেন, আমাদের একজন নাম ছিল, স্যার ছিল পলাশ স্যার, হাইড্রোলজি পড়াইতো বুয়েটে। পলাশ স্যার একটা অদ্ভুত একটা ব্যাপার ছিল, ক্লাস ছিল 50 মিনিটসের মতো, 50 মিনিটসের ক্লাস হতো, আসতো 10-15 মিনিট 20 মিনিট লেটে, এসে একটা বা দুইটা অঙ্ক করাইতো, চলে যেত, শেষ, চ্যাপ্টার শেষ। এবং ওই ওই একটা দুটো অঙ্ক থেকে পরীক্ষার মতো দিত। আমরা সবাই মোটামুটি একটা ভালো গ্রেড পাইতাম। আমরা মনে করতাম স্যার আসলে ফাঁকিবাজ। তো স্যারের এই হাইড্রোলজির ব্যাপারটা আসলে পরবর্তীতে টের পাইছি। সেটা হচ্ছে যখন আমরা পাশ করে বিভিন্ন জায়গায় চাকরির পরীক্ষা দিতে গেলাম, বুয়েট অ্যাডমিশনের জন্য ট্রাই করলাম। হুম। তো ওই সব সময় টের পাইছি যে স্যার শুধু আমাদের জিস যেটা ছিল সেটা আমাদের করে দিচ্ছে যতটুকু দরকার। আর খেয়াল করে দেখবেন, যেসব টিচাররা কোনোভাবে রিসার্চ বা কোনোভাবে সাইট ম্যানেজমেন্টের সাথে জড়িত, তার পড়ানোর টেকনিক, তার পড়ানোর এক্সাম্পল, এইটা আলাদা। আর যে শুধুমাত্র অ্যাকাডেমিশিয়ান, তার পড়ানোর হিসাবটা আলাদা। এইখানে যে নোটটা আমি করছিলাম ওই টাইমে আসলে প্ল্যানিংয়ের অন ফিল্ড এক্সপিরিয়েন্স আমার একটু কম ছিল। আমি ততদিন মানে তখন সবে মাত্র আমার দ্বিতীয় সেকেন্ড প্রজেক্ট, এবং মানে কী বলবো, ফার্স্ট মেগা প্রজেক্ট, আর এমনি প্রজেক্ট হিসাব করলে সেকেন্ড প্রজেক্ট চলে। এর আগে আমি টিচিং প্রফেশনে ছিলাম, তার আগে ল্যান্ড ডেভেলপমেন্টের মধ্যে ছিলাম, মানে রিয়েল এস্টেটে ছিলাম, বিভিন্ন রকমের। কিন্তু এখন যেটা হচ্ছে, এখন আমার আমার জানা আছে, যেমন 80টা পয়েন্টের ভিতরে অ্যারাউন্ড 30 থেকে 40টা পয়েন্ট আমি বাদ দিয়ে দিই, আমি বলে এগুলো লাগে না। কেন লাগে না? আমি যখন শিখছি তখন আমার লাগছে। তার কারণ আমি তো এই গদবাধা শিখছি। এবং এই যে 30-40টা পয়েন্ট লাগে না, এটা আসলে আমাদের লাগে না, এটা লাগে কার? যারা প্রোডাকশনে আছে, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনে আছে। যেমন আপনি বিডি জবসে প্ল্যানিং ইঞ্জিনিয়ার লিখে যখন সার্চ দেবেন, তখন দেখবেন গার্মেন্টসেও প্ল্যানিং ইঞ্জিনিয়ার লাগে। এবং এটাকে কাদের লাগে? ব্যাকগ্রাউন্ড কী হবে? টেক্সটাইল ইঞ্জিনিয়ার। বুঝতে পারছি কথা? তার কারণ ওখানে ঘন্টার হিসাব হয়, আমার ঘন্টায় কী পরিমাণে প্রোডাকশন দিচ্ছে, মানে এত মাইক্রো লেভেলে যায়। কিন্তু আমাদের কনস্ট্রাকশনে সাধারণত এই পরিমাণ মাইক্রো লেভেলে যাওয়া লাগে না। ওকে। তো এই জন্য এই 80টা পয়েন্ট আছে, এই 80টা পয়েন্ট আপনারা দেখে নেবেন। সরি, 80 দেখে নেবেন মানে আপনি একটু দেখেন। আর কারো যদি পসিবল হয়, নট ম্যান্ডেটরি, যদি পসিবল হয় তাহলে এই হ্যান্ড আউট যেটা আছে এটা একটু প্রিন্ট করে ফেলবেন, কালার প্রিন্ট করতে পারলে ভালো হয়। গেল এটা। আর এটাতে ভাইয়া কথাগুলা কেটে কেটে যাচ্ছে। আমার এখানে মনে হয় তাহলে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। অন্যদেরও কি একই সমস্যা হচ্ছে? আমি না, ক্লিয়ার শুনতে আমরা পাচ্ছি ভাই। আমরা ক্লিয়ার শুনতে পাচ্ছি, আপনার খাবার শব্দ এনজয় করছি, আপনার লেকচার এনজয় করছি। থ্যাংক ইউ। না না, এটা হচ্ছে অনলাইন ক্লাসের একটা ফ্যাসিলিটিস আর কি। হ্যাঁ, একটু একটু মানে মানে কী বলো, ফ্লেক্সিবল থাকা যায়। তবে অনলাইন ক্লাসের সবচেয়ে বড় ডিস্টারবেন্স যেটা, সেটা হচ্ছে অপোজিট এন্ড থেকে কেউ যদি কথা না বলে, তাহলে ক্লাসটা আসলে অত্যন্ত বোরিং হয়। হুম। এবং আপনারা দেখবেন যে আমি সেম লেকচারই, একই লেকচারই যখন
20-25 জনের মধ্যে দিয়ে যখন ওখান থেকে প্রশ্ন আসে ক্লাসের লেন্থ একরকম হয়, এমন আছে আমি এসে নামাজের পরে নামাজ পড়ে এসে আবার সেকেন্ড সেশন শুরু করছি, কারণ আমি কভার করতে পারিনি। আর জনকে প্রশ্ন করে না, দেখবেন যে ওরা 40-45 মিনিটের মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে। সো অনলাইনের একটা অ্যাডভান্টেজ তো আছে আর কি। আর যদি ফিজিক্যাল হতো আসলে এটা আমার পক্ষে এখন নেওয়া সম্ভব ছিল না, বিকজ আমি আউট অফ টাউন রাজশাহীতে আছি, সো পসিবল হতো না আর কি। যাক আপু, যেহেতু আপনার বাসা কি আছে? না, বাসা শান্তিনগর, ঢাকা শান্তিনগর, হোম ডিস্ট্রিক্ট যশোর। না, এখন ওটা ক্লিয়ার ভাইয়া, তখন একটু কথা কেটে যাচ্ছিল, যে যখন ওই যে কালার প্রিন্ট খুব সম্ভবত না কি বলছিলেন, জি ওই টাইমটাতে কথা অনেক হেজি ছিল। অনেস্টলি স্পিকিং আমি সাধারণত ভিডিও অন করে ক্লাস করাই, হ্যাঁ, কিন্তু আমি রাজশাহীতে আসার পরে এখানে আমি কোনোভাবেই ওই ব্যান্ডউইথ ইনশিওর করতে পারতেছি না, যতই মানে ওয়াইফাই দিই যাই দিই না কেন। এই জন্য আমার এখন বাধ্য আমি ভিডিও বন্ধ রাখি, শুধুমাত্র এই কারণে, যাতে অন্তত কথাগুলো ক্লিয়ার শোনা যায়। হোয়াটএভার, যাক আপনারা এটা একটু প্রিন্ট আউট করে নিন যদি পারেন আর কি, না হলেও কোনো সমস্যার কোনো কিছু নেই। আর আমি তো বলছি আমার ক্লাসে শুধু কাজ হচ্ছে আপনাদের একটা, শুধু শুনবেন আর কি বলি না বলি। আচ্ছা, প্রজেক্ট ম্যানেজমেন্ট, এখানে প্রজেক্ট নাম্বার 1 প্রজেক্ট ম্যানেজমেন্ট। হোয়াট ইজ প্রজেক্ট ম্যানেজমেন্ট? দুটো জিনিস জানা থাকা লাগবে। একটা হচ্ছে কি নির্দিষ্ট টাইমে শুরু এবং শেষের টাইম আছে, এবং একটা নির্দিষ্ট টাইমে শেষ হবে, এবং একটা ইউনিক প্রোডাক্ট সার্ভিস অথবা রেজাল্ট হবে। প্রোডাক্ট হতে পারে আবার সার্ভিসও হতে পারে, যেমন ভোটার আইডি এটা একটা সার্ভিস, তারপর হচ্ছে 5G করা এটা একটা সার্ভিস, আবার রেজাল্ট ওরিয়েন্টেডও হতে পারে। রেজাল্টের কথা আসলে মাথায় চলে আসে এসএসসি রেজাল্ট আগের থেকে বলে দেয় অমুক তারিখে বিএসসি পিএসসি অমুক পরীক্ষার রেজাল্ট পাবলিশ করবে, ওটাও এক ধরনের প্রজেক্ট বা ওটাও এক ধরনের ইউনিক রেজাল্ট। গোল অফ এ পিএম লাগবে না। স্টেপ অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট, এটা গতকালকে দেখা দিচ্ছে, নেটে সার্চ দেবেন 49 প্রসেস অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট, ওখান থেকে এটা পাবেন। নাম্বার 4 প্রজেক্ট অ্যাঙ্গেল, এটাও লাগবে না, এটা এখান থেকে বাদ দিয়ে দিচ্ছে। আপনারা যেটা করবেন এই স্লাইডটা খেয়াল করবেন, এই স্লাইডটা এবং সব কিছু আপনাদের ওই যে গুগল ড্রাইভে দেওয়া আছে, ওখান থেকে দেখে নেবেন। সেটা কি প্রজেক্টটা আয়রন ট্রায়াঙ্গেল, এটা কি বলে টাইম, কস্ট অ্যান্ড কোয়ালিটি, মাঝখানে থাকে হচ্ছে স্কোপ। কোনো একটা যদি ইম্প্যাক্টেড হয় তাহলে ত্রিভুজের ভর কেন্দ্রে কী আছে, স্কোপ আছে, ওইটাও ইম্প্যাক্টেড হবে। এবং এটা খুব সুন্দর মতো এক্সাম্পল দেওয়া আছে। একটা ইউনিভার্সিটিতে 7 মাসের প্রজেক্ট, ম্যাক্সিমাম কস্ট হবে $40,000। এখানে স্টুডেন্ট ফ্রেন্ডলি একটা সফটওয়্যার বানাইতে হবে। যখনই আমি কী হচ্ছে টাইম স্কুইজ করছি, আমার টাকা বেড়ে যাচ্ছে, কোয়ালিটিও খারাপ হয়ে যাচ্ছে। আবার যখন আমি টাইম বাড়ায় দিচ্ছি, কস্ট তুলনামূলক কমে আসতেছে, বাট কোয়ালিটিও রিডিউস হয়ে যাচ্ছে। আবার আমি যখন কোয়ালিটি আপ করতে চাচ্ছি, টাইম বেড়ে যাচ্ছে, কস্ট বেড়ে যাচ্ছে। তো এটাকে বলে আয়রন ট্রায়াঙ্গেল, এটা একটু দেখে নেবেন। বাট এই শীট থেকে না, ওই অন্য যে শীটটা দেখলাম সেখান থেকে। মাইক্রোসফট এক্সেলের ইস্যুটা হচ্ছে ডেফিনেটলি আপনার মাইক্রোসফট এক্সেলে এক্সপার্ট হইতেই হবে। মাইক্রোসফট এক্সেল অনেক সময় বলে না যে কেন বলে কি, বেশ কিছুদিনে প্রায় অলমোস্ট 5-7 বছর আগে একটা হিন্দি ছবি দেখছিলাম আর কি। ওটার মধ্যে দেখা যায় কিছু কিডন্যাপার একটা বাচ্চারা অপহরণ করে আর কি। তো এর মধ্যে তখন ওই বাচ্চা বা মানে ইয়াং কাউকে অপহরণ করে, তো বাচ্চারা চিল্লায় ওঠা বলে যে ওর যখন থাপ্পড় দেয়, ও তখন বলে তুমি আমার মারতেছো, তুমি জানো আমি বাপ মায়ের একমাত্র ছেলে, আমার বাবা, তুমি যা টাকা চাইছো সব দিয়ে দেবে। তো ওই কিডন্যাপারদের মধ্যে আরেকজন 3জন ছিল আর কি, তো একজনকে আরেকটা থাপ্পড় দেয়। তারপর তো বলে এই তুই যে একমাত্র ছেলে, তোর কি মনে হয় যে যাদের 5-7টা ছেলে মেয়ে তাদের কি বাবা মা কি কম আদর করে, কম ভালোবাসে? মানে পরে ব্যাকগ্রাউন্ডে দেখা ওই কিডন্যাপারদের ওরা মনে হয় ছোটোবেলায় 6-7 ভাই বোন ছিল। তো ইস্যু সেটা না, ইস্যু হচ্ছে আপনি মাইক্রোসফট প্রজেক্ট ভালো পারেন, P6 ভালো পারেন বলে যে আপনি মাইক্রোসফট এক্সেলে অবজ্ঞা করবেন, সেটা করার কোনো ধরনের কোনো সুযোগ নাই। এটারও আপনার ভালোবাসতে হবে। ওকে, যে আপনি এমএস প্রজেক্ট ভালো পারেন বলে ওই মাইক্রোসফট এক্সেলে কিছু করতে চাবেন না, অসম্ভব ব্যাপার, এটা হইতেই পারে না। উল্টা আরও কী হবে, এর পরবর্তীতে মাইক্রোসফট এক্সেল তো লাগবে, পারলে মাইক্রোসফট এক্সেলের পরে যেটা আছে সেটা হচ্ছে মানে আরেকটু আপডেট ভার্সন পাওয়ার বিআই আপনার শিখতে হবে। তার কারণ আপনি অনেক কিছু অ্যানালাইসিস করলেন, ওটা প্রেজেন্ট করতে পারলেন না, তাহলে কিন্তু আপনার রেজাল্ট আসবে না। তার কারণ আমার বস আমার সবসময় একটা কথা বলতো, আমার মানে এক কোম্পানি জিএম, যে হাসিব যখন প্রজেক্ট রিপোর্ট রেডি করতে হবে সেটা লেম্যানের জন্য রেডি করতে হবে। তো এক্সেল হচ্ছে বেস্ট। এবং আমি আপনাদেরকে মনে হয় ওরিয়েন্টেশন ক্লাসে মাইক্রো শিডিউলও দেখাইছি। তো এই ধর মাইক্রো শিডিউল বলেন, লুক হেড প্রোগ্রাম বলেন, এগুলো সব হচ্ছে মাইক্রোসফট এক্সেলে করা। এবং আমাদের দেশের অন্যতম সবচেয়ে বড় প্রজেক্ট ইমপ্লিমেন্ট অর্গানাইজেশন হচ্ছে এলজিডি, এবং তাদের আমার জানা মতে এমনকি তিস্তা হচ্ছে ওদের সবচেয়ে লার্জেস্ট প্রজেক্ট। তো
তিস্তাতে এমএস প্রজেক্ট অবশ্যই ইউজ করছে, বাট ম্যাক্সিমাম প্রজেক্ট 95% প্রজেক্টে তারা এখনও এক্সেলের উপর ডিপেন্ড করে। তো আপনি এমএস প্রজেক্টে অনেক ডাটা অ্যানালিসিস করেন, কোনো সমস্যা নেই, বাট আপনার অন্তত 70% স্কিল ডেভেলপ করতে হবে মাইক্রোসফট এক্সেল, এবং 30% স্কিল ডেভেলপ করতে হবে আপনার হচ্ছে পাওয়ার পয়েন্টে, অথবা আপনি যদি পাওয়ার বিআই বা পাওয়ার কোয়ারি এগুলো পারেন, এগুলো আরও ভালো। আর সেক্ষেত্রে ছোটোখাটো যদি কিছু কাজের দরকার হয় সেটা আপনি অটোক্যাডে যদি ভালো না হয়ে থাকেন তাহলে অন্তত ভিজিও দিয়ে করে নেবেন, VISIO। ছোটো ছোটো কোনো কাজ, মেথড অফ স্টেটমেন্ট রেডি করা বা এই ধরনের কাজগুলো ভিজিওতে করা যায়। আমি বললাম তো আপনি অনেক ভালো অ্যানালাইসিস করছেন, কিন্তু রিপোর্ট ভালো হয়নি ভাই, আপনার ওটার জন্য কোনো মূল্যায়ন নাই। আগে দর্শনধারী, তারপর হচ্ছে গুণবিচারী। তো এই জন্য এক্সেলটা শিখে নিতে হবে। এখানে এক্সেলে দেখেন না, এখানে 1000 বছরের টেম্পারেচার, আর আমরা কিন্তু সুন্দর মতো একটা ছোট্ট একটা গ্রাফের মতো দিয়ে দিচ্ছি। এছাড়াও এই ধরনের লাইন কার্ভ ছাড়াও আমরা চাইলে পাই চার্ট করতে পারি, হরিজন্টাল কলাম দিয়ে করতে পারি, ভার্টিক্যাল কলাম দিয়ে করতে পারি, এবং এক কলামের ভিতরে বিভিন্ন ধরনের রিপোর্ট আমি চাইলে শো করতে পারি। তো এই জিনিসগুলো এখানে দেখানো হয়েছে। আচ্ছা এই জন্য আপনাদের হাতে কোনো 5-6টা ফর্মুলা যদি একটু ভালো মতো জানা যায় তাহলে হবে। সাম ইফসটা জানা লাগবে, তারপর হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং জানা লাগবে, কন্ডিশনাল ফরম্যাটিং, তারপর হচ্ছে ডাটা ভ্যালিডেশন। তো এই ধরনের 5-6টা জিনিস একটু ব্রাশ করে নিলেই হবে। আর আপনাদের হেল্পের জন্য আমি যেটা করছি, ওই অন ক্লাসে যে গুগল ড্রাইভ লিঙ্ক দেওয়া আছে ওখানে ঢুকলে এক্সেলের যেসব ফাইল পাবেন সেই ফাইলগুলো নাড়াচাড়া করবেন, নাড়াচাড়া করলে আশা করি বুঝতে পারবেন আমরা কী কী ফর্মুলা ওইখানে ইউজ করছি। এবং অলমোস্ট যখন আপনি একটা সময় একটা প্রজেক্টে পার করে ফেলবেন, 5-10 বছর আপনি পার করে ফেলবেন, আপনি যত তারপর দেখবেন যে প্রজেক্টে আপনি যান না কেন অলমোস্ট সব ধরনের রিপোর্টগুলো একই থাকে। যেমন আমি জাস্ট আমার একটা এক্সাম্পল দিই, আমি ওবাইসিতে থাকতে আমার বসের কাছ থেকে একটা এক্সেল একটা ফরম্যাটিং শিখছি। তো আমি আবার এসে এখানে কী হচ্ছে, এখানে তো আমি কন্ট্যাক্ট ম্যানেজার হিসেবে কাজ করতেছি। তো এখানে আমি আমার যে প্ল্যানিংয়ে যাচ্ছে ওরে বললাম যে তুমি এই ফরম্যাটটা ফলো করো, এবং ওরে যখন আমি বলতেছি ও আবার দেখি যে 3x লুক অ্যাট যে প্ল্যানটা ফলো করে। আমি বললাম এটা গন্ধপুর থেকে পাইছো তাই না? হ্যাঁ ভাই, এটা গন্ধপুরে যখন আমি ছিলাম তখন আমি এই ফরম্যাটে সাবমিট করতাম। তো অলমোস্ট একই। তো এই জন্য আমি আপনাদেরকে ফরম্যাট দিয়ে দিছি, বাকি আপনারা কীভাবে ওটা ম্যানেজ করবেন এটা আপনাদের ব্যাপার। আর এখানে যে IRR NPV স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পার্ট অ্যানালিসিস, এটা তো গতদিন আমি আপনাদেরকে বলছি যে এই জিনিসগুলা আপনার এক্সেলে দেওয়া আছে, এখানে ফর্মুলা দেওয়া আছে। সাপোজ ইন্টারনাল রেট অফ রিটার্ন, PMT মানে হচ্ছে, এটা সহজ ভাষায় যদি আমি বলি EMI টাইপের, হ্যাঁ 3 লাখ টাকা লোন নিচ্ছি, 15% ইন্টারেস্ট 36 মান্থের ভিতরে আমার পে করতে হবে, তাহলে পার মান্থ আমার দিতে হবে $10,326। আচ্ছা এইগুলোর অর্থটা কী? আমরা যখন প্রজেক্ট নেওয়ার সময় আমি যখন হিসাব করলাম ADB থেকে যে আমি $5 লক্ষ নেবো বা $5 কোটি নেবো, 5 বছর পরে যখন আমি ফেরত দিতে চাইবো প্রতি মাসে আমার কী পরিমাণ ফেরত দেওয়া লাগবে। আর এই যে ইন্টারেস্টের উপর আমি যদি ফেরত দিতে চাই তাহলে আবার এই পাশাপাশি হিসাব করতে আমার কী পরিমাণ ইন্টারনাল রেট অফ রিটার্ন আসবে, তখন সেটা আমার হিসাব করতে হবে। এবং ওই পরিপ্রেক্ষিতে পরবর্তী আমি নেট প্রেজেন্ট ভ্যালু হিসাব করবো। তো অল আর প্রজেক্ট রিলেটেড ইনফরমেশন নেটে হালকা পাতলা করে একটু গুগল মামাতে যদি সার্চ দেন তাহলে এগুলো আপনারা পাবেন আশা করি। আচ্ছা, তারপর আমি ঢুকলাম এখন এমএস প্রজেক্টে ঢুকলেই মোটামুটি আমাদের সবারই মনে হয় যে আমরা এটা পারবো বা পরিচিত। তো এখানে আমরা বেসিক্যালি 2টা বোর্ড দেখতে পাচ্ছি। একটা হচ্ছে আমার গ্যান্ট চার্ট, আরেকটা হচ্ছে আমার ওয়ার্কিং এরিয়া। একটা হচ্ছে গ্যান্ট চার্ট, একটা হচ্ছে ওয়ার্কিং এরিয়া, বোঝার জন্য দেখাচ্ছে। আর নিচে এটাকে বলবো হচ্ছে প্রপার্টিস। এটা কি প্রপার্টিস। এবং আপনি প্রাইমারি P6 যান, টিলোসে যান, যে কোনো সফটওয়্যারে যান, ইটস অলমোস্ট সেম। এদিকে একটা গ্যান্ট চার্ট থাকে, এদিকে একটা ওয়ার্কিং এরিয়া থাকে, আর এদিকে আপনার প্রোফাইল বলেন বা প্রপার্টিস বলেন এটা থাকে, বা টাস্ক ডিটেলস ফরম্যাট। হ্যাঁ, এমএস প্রজেক্টের ভাষায় যদি বলি, আমরা যখন আমরা ভাষা শিখবো তখন আমরা চেষ্টা করবো গ্রামাটিক্যাল যে ভাষাটা আছে ওটা শিখে ফেলবো, তখন এর সিনোনিম যে ধরনের রিলেটেড আছে সেগুলো আমরা যেন জানতে পারি, এবং অন্য কোনো সফটওয়্যার যখন আমি ইউজ করবো তখন যেন এটা আমার জন্য অনেক ইজি হয়। আচ্ছা ভাই এটা কত ভার্সন? আমার এটা হচ্ছে 2019 মনে হয়। আচ্ছা তার আগে কিছু জিনিস একবার একটু বলি, একটু আপু, সেটা হচ্ছে একটা মিস্টেক আমাদের এখানে কমন একটা মিস্টেক আছে, অনেকে দেখবেন অনেক সময় ইনস্টল হয় না। অনেক আচ্ছা এটা হচ্ছে 2021, সরি প্রজেক্ট প্রফেশনাল 2021 ইনস্টল হয় না, তখন সেক্ষেত্রে আপনাকে যে মাথায় রাখবেন যে আপনারা অনেকে বললাম যে একটা মিড লেভেলে চলে আসলে তখন এত সময় দেওয়ার মতো আসলে আপনাদেরও সময় থাকবে না। তখন আমরা এই জন্য কী করি,
আমরা যেমন অনেকে মাইক্রোসফট অফিস 365 কিনি, তো অফিস 365 যদি কিনেন, তাহলে যদি আপনি ওটার ভিতরে যদি প্রজেক্ট না থাকে, তাহলে প্রজেক্ট কিনতে হলেও আপনার কিনতে হবে প্রজেক্ট 365, ওকে? না কিন্তু এটা ম্যাচ করবে না। আর অথবা আপনি যদি শুধু এমএস প্রজেক্ট কেনার সময় আপনি শুধু এমএস প্রজেক্ট কিনতে চাচ্ছেন, বাট আপনার পিসিতে ইনস্টল করা আছে মাইক্রোসফট অফিস 2021, আপনি যখন এমএস প্রজেক্ট কিনতে যাবেন তখন আপনি অবশ্যই এটা ওরা বলতে হবে যে ভাই আমার এটা প্রজেক্ট 2021 দাও, কারণ মার্কেটে যেটা সস্তায় বিক্রি হয় সেটা হচ্ছে সাধারণত হচ্ছে অফিস 365। মানুষ করে কি অফিস 365 কম দামে কিনে 300-400 টাকা দিয়ে কিনে, আবার যখন প্রজেক্টটা কিনতে যায় তখন কেনার পরে দেখা এটাতে অ্যাডজাস্ট হচ্ছে না, এবং ওরা যদি একবার অ্যাডজাস্ট না হয় ওরা কিন্তু আপনার কাছে রিফান্ডও করবে না। বুঝতে পারছি কথা? সোফার আপনার যেটা করবেন, কেনার সময় আগে ওর সাথে কথা বলে নেবেন যে ভাই আমার এখন কনফিগারেশন এটা, আমার এখানে এই সফটওয়্যার আছে, এটা করে দাও, ওকে? আচ্ছা, আর সেক্ষেত্রে যদি প্রজেক্ট শুধু কারোটা যদি স্ট্যান্ডার্ড ভার্সন হবে তো কোনো সমস্যা নেই, প্রফেশনাল হলে আরও ভালো, কিন্তু মানে এমন আছে যার স্ট্যান্ডার্ড আছে স্যার এখন ডিলিট করতে হবে, ডিলিট করে প্রফেশনাল 2021 দিতে হবে তা না। যার 16 আছে আমি বললাম তো 13, 16, 19, 20, 21, 22 যা থাকুক, 13 বা 13-র পর থেকে যা থাকবে কোনো সমস্যা নাই। বুঝতে পারছি? কারো আনইনস্টল করার দরকার নেই, যার যা পিসিতে যেটা আছে সেটা ইউজ করতে থাকেন। যদি 13-র আগে হয়ে থাকে তাহলে সেটা আপনি আপডেট করতে পারেন, ওকে? আচ্ছা, এখন যে কোনো সফটওয়্যারে কিছু ব্যাকগ্রাউন্ডে কাজ থাকে, আমরা এখন একটু ব্যাকগ্রাউন্ডে কাজ দেখব। 7:39 বাজে, কারো কোনো কোশ্চেন আছে কিনা? আমার কোশ্চেন নাই, তো আমার একটা আস্কিং আছে, আমি জানি না, ভুল হলে আই এম সরি ইন অ্যাডভান্স। আপনি একটু বেশি ফাস্ট কথা বলে যাচ্ছেন, যে ক্ষেত্রে যেটার কারণে বুঝতে একটু সমস্যা হচ্ছে। মানে এনজয় করছি, কিন্তু একটু স্লো বললে আর একটু রিয়ালাইজ করতে সুবিধা হতো। আহ, আহ, আসলে আমিও জানি আসলে টাইমটা খুব ন্যারো তো। তো আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করবো যে আবার একটু পর পর এই জন্য সময় দেবো না, যে কোনো কিছু যদি বাদ পড়ে যায় বা কোনো কিছু যদি মানে বুঝতে সমস্যা হয় আপনি ওটা আবার আক্স করেন, কোনো সমস্যা নেই, ওকে? আর কারো কোনো কোয়ারিজ বা কারো কোনো কোশ্চেন? কাগজ কলম আসছে না পাশে? কার আছে কাগজ কলম? আচ্ছা ভাই। রাইসুল আব্দি, আচ্ছা সবারই আছে। আজকে লিখে না আমরা বেসিক্যালি 3টা জিনিস করবো। কিন্তু না জিনিস, একটা হচ্ছে প্রজেক্ট অপশন, নাম্বার 2 হচ্ছে ব্ল্যাঙ্ক প্রজেক্ট, নাম্বার 3 হচ্ছে সেট আপ ক্যালেন্ডার। 3টা জিনিস কী কী বলছে? প্রজেক্ট অপশন, ব্ল্যাঙ্ক প্রজেক্ট, সেট আপ ক্যালেন্ডার। আর আপনি বলতে পারেন ভাসি ভাই এগুলো আপনি আমার মুখস্থ করাইতেছেন কেন? আপনি তো দেখাই দিলে পারেন। ভাই আমি মুখস্থ করেছি কারণ আছে, বিকজ যে সরাসরি এমএস প্রজেক্ট এখন ইউজ করে অফিসে, ভাই তার এগুলো মুখস্থ করা লাগবে না, তার কাজ করতে করতে তার হয়ে যাবে। আবার যে মিড লেভেল আছে তারও ভাই মুখস্থ করার দরকার নাই, যে মিড লেভেল আছে তারও এটা মুখস্থ করার দরকার নেই, তার কারণ তার ইন্টারভিউতে এটা জিজ্ঞেস করবো না। কিন্তু যে ফ্রেশার অবস্থা আছে বা 1-2 বছরের এক্সপিরিয়েন্স আছে অ্যাজ এ প্ল্যানিং ইঞ্জিনিয়ার হিসেবে অ্যাপ্লাই করতে চাচ্ছে, তার অবশ্যই এটা লাগবে। আমার স্যার একটা কথা বলছে যে মুখস্থ না ঠোঁটস্থ করতে হবে, যেন ঠোঁটের আগায় রয়েছে। একটা হচ্ছে মুখস্থ, হ্যাঁ আমার জানা আছে, আমি মানে ইয়ে করে করে বলতেছে হ্যাঁ এটা এরকম হবে, ওইটা এরকম, এটা না। এটা হচ্ছে ঠোঁটস্থ থাকতে হবে, যে আমি কীভাবে কী করবো। যে কোনো ইন্টারভিউতে গেলে প্ল্যানিং ইঞ্জিনিয়ার হিসেবে অন্যতম একটা কোশ্চেন, একটা কমন কোশ্চেন থাকে যে তুমি স্টেপ বাই স্টেপ এটা কীভাবে করবো। আমার একবার যেমন জিজ্ঞেস করলে এক চাইনিজ যে পাইপলাইন যে করবো তুমি স্টেপগুলো বলো, তোমার আমি একটা P6-এর ইনস্টল করে একটা পিসি দিলাম, বাকিটা তুমি কীভাবে করবা। তো স্টেপগুলো আমাদের জানতে হবে। তো নাম্বার 1 যেটা, যে কোনো মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করি, মাইক্রোসফট এক্সেলে কাজ করি, যেখানে কাজ করি বা এমএস প্রজেক্টে কাজ করি, কিছু ব্যাকগ্রাউন্ডে কিছু কাজ থাকে। আমরা এখন একটু ব্যাকগ্রাউন্ডের কাজগুলো একটু দেখে নেব। আমরা প্রথমে প্রজেক্ট এমএস প্রজেক্ট ওপেন করলাম, ফাইলে আসেন, অপশনে আসেন, ফাইলে আসেন, অপশনে আসেন, জেনারেলে আসেন। আচ্ছা আসছেন, যে কেউ একজন আমার সাথে একটু প্র্যাকটিস করেন, একজন। কারো কি মাইক্রোসফট প্রজেক্ট ওপেন করা নাই? অন্তত একজন যদি মানে আমার সাথে করতেন, আমি অন্তত বুঝতে পারতাম যে আমার স্যাটিসফ্যাকশন আসতো যে একজন অন্তত হাতে ধরে শিখাতে পারছে। আহ, জি হাসপাতাল ভাইয়া, জি বল। আমার এখানে ওপেন আছে। হুম, প্রজেক্ট অপশনে আসছেন? জি প্রজেক্ট অপশনে আসছে জেনারেলের ভিতরে। এবার এখানে দেন
ডোন্ট শো স্ক্রিন ক্লিপস। ওকে, এখানে শুধু গ্যান্ট চার্ট দেন। অনলি ক্যান চ্যাট। ওকে, ওকে, ডেট ফরম্যাটে আসেন। এখন যেখানে যে ফরম্যাট দিয়ে রাখছে আপাতত এটা দেন, আপাতত। পরে আপনি আপনার কোম্পানির ইয়ে অনুযায়ী চেঞ্জ করবেন। ঠিক আছে, ওকে ওকে। ডিসপ্লেতে আসেন। কিছু ডিসপ্লে। জিনিস আছে নফল, তাই না? যেগুলো করলে সব, না করলে গুণা নাই। আর কিছু জিনিস আছে ফরজে কেফায়া, না করলে অবশ্যই গুণা হবে। এখানে এন্টিবারে ক্লিক করেন। এন্ট্রি বার, ইয়েস। এটা হচ্ছে ফরজে কেফায়া, রাখবেই। এখানে কত আছে? 8টা আছে না? স্কেডিউল 8টা। 8টা থেকে 5টা। ঠিক আছে, এটা আপাতত আমরা চেঞ্জ করতেছি না। 8, এটা চাইলে 6টা 48 করে দিতে পারেন। তো বুঝতে এটা পারছেন? 48। ওকে, আর এখানে 26, এগুলো হচ্ছে নফল। 26 এখানে ডেসিমেল বানানো হচ্ছে একদম ফরজে কেফায়া। ডেসিমাল। ওকে, ওকে, অটো। অটো। ডেজ। দিস ওয়ান ওয়ার্ক ইন্টার ডেস। ওকে, এই যে ফিক্সড ডিউরেশন দিতেই হবে, কোনো মাফ নাই। কনস্ট্রাকশনে কাজ Fixed duration। হলে ফিক্সড ডিউরেশন দিতেই হবে। কনস্ট্রাকশন হোক, মেকানিক্যাল হোক, ফরজা দিতে হবে, এটা কোনো ইয়ে নেই। আপাতত চাইলে টিকশনে 8টায় উঠে দিতে পারেন, আর আপাতত চাইলে রাখতেও পারেন, কোনো ইস্যু না। এগুলা আস্তে আস্তে বুঝা বলবো, পরবর্তীতে বুঝা বলবো, যদি সময় পাই। আর সময় না পেলে তো আর নাই। আচ্ছা, এইখানে শুধু এই একটা পয়েন্ট এটা একটু মনে করেন মাথায় রাখবেন। টাস্ক উইল অলওয়েজ অনার দেয়ার কনস্ট্যান্ট ডেট, এটা একটু মাথায় রাখবেন। টিকশনে দেওয়া আছে, জাস্ট একটু মনে রাখবেন। প্রুফিংয়ে লাগবে না। সেভে আসেন। সেভে আসা এই ডিফল্ট ফাইল লোকেশন সি ড্রাইভ থেকে চেঞ্জ করে অন্য যে কোনো ড্রাইভ দেন। ওকে। কেন দিবেন এটা? তার কারণ হচ্ছে পিসি যদি ক্র্যাশ করে, ম্যালওয়্যার যদি ঢুকে, সব ফার্স্টে সি ড্রাইভ খায় ফেলে। ওকে, ওকে, ক্লিয়ার। অটো সেভ 10 মিনিটস, ঠিক আছে। প্রম্পট ঠিক আছে। এইটা যা আছে তাই রাখেন, এটা চেঞ্জ করার দরকার নেই। অ্যাডভান্সে আসেন। অ্যাডভান্সে আপাতত কিছু লাগবে না, শুধু এগুলো একটু পড়বেন, শুধু পড়বেন। মিন মানে মিনিট, এইচআর মানে আওয়ার, ডেজ মানে ডে, এগুলো পড়বেন। আর এইটা একটু দেখেন। ওইখানে একটা বলছিলাম যে কিছু একটা জিনিস মাথায় রাখতে, মনে আছে? বুঝতে পারিনি কোথায়। এখানে বলছিলাম এটা একটু মনে রাখতে হবে, মনে আছে? ইয়েস ইয়েস। The টাস্ক tasks উইল অলওয়েজ will অনার। always honor. অনার দেয়ার কনস্ট্যান্ট ডেট। তার মানে আচ্ছা, এটা দেখবো আমরা। আর এখান থেকে মাথায় রাখবো হচ্ছে, কোজানি ছিলাম অ্যাডভান্স। আচ্ছা, অ্যাডভান্সে এখানে এসে একদম নিচে এই লাইনটা মাথায় রাখেন, একদম লাস্ট লাইনটা। আমি ভুলে গেলে আবার আমারে বলবেন যে ভাই এটা দেখানো হয়নি। আচ্ছা, এবার আসেন কাস্টমাইজ ডিভোর্স। আপনারা মানে কী বলো, যে এই জোকসটা মনে হয় শুনছেন যারা লিঙ্কডিন ইউজ করেন। লিঙ্কডিন এই জোকসটা অহরহ ঘুরে বেড়ায় আর কি। সেটা হচ্ছে যে একটা বোয়িং বিমান যাচ্ছে আর কি আকাশে। তো এর পাশে একটা এয়ারফোর্সে একটা জেট বিমান আসে। জেট বিমান এসে আচ্ছা, কেউ ইয়ে দেখছেন আপনার, কি বলে ওটা, ম্যাভরিক, টপ গান? এনিওয়ান? টপ গান দেখছেন কেন তাই বলে নাকি? ম্যাভরিক তো মানে কেউ দেখেননি? আচ্ছা, টপ গানের অনলি মানে টম ক্রুজের মুভি আর কি, এয়ারফোর্সের। 1986-এ এটা রিলিজ পায় এবং সেকেন্ড সিকুয়াল বেরোয় 2022 সালে। তার মানে আপনি হিসাব করে দেখেন প্রায় কত বছর পরে বেরোয়েছে, 30-35 বছর পরে বেরোচ্ছে।
তো এই টপ গানের মতোই ও একটা কাজ করে। টপ গান হচ্ছে এয়ারফোর্সের একটা মানে কী বলবো একটা স্পেশাল ডেজিগনেশন বাংলাদেশের একজন ছিলেন। যেটা বলার উদ্দেশ্য যে ও ওই বিমানের চারদিকে বিভিন্ন চক্কর টক্কর খায় এইটাই করে, তারপর বলে যে দেখলা, হ্যাঁ তুমি কি একটা প্লেন নিয়ে উঠতেছো, হ্যাঁ আর আমারে দেখছো আমি কি করলাম। এটাই হচ্ছে মনে করেন স্পিডের ম্যাজিক সামথিং এই ধরনের কিছু একটা বলে। তো বোয়িং বিমান যিনি চালাচ্ছেন বলছে তুমি আমার ম্যাজিক দেখবা, হ্যাঁ দেখবো। তো এবার ওয়েট করতেছে, পাশাপাশি দুইটা বিমান উঠতেছে। প্রায় 10-15 মিনিট পরে আইসা ওই বোয়িং যে চালাচ্ছে সে বলেছে কি কেমন ম্যাজিক দেখলাম। হ্যাঁ বলছে আমি তো কোনো ম্যাজিক দেখলাম, আমি দেখলাম এটা উঠতেছে। আর এটাই তো ম্যাজিক, সেটা হচ্ছে আমি প্লেনটা রাইখা সুন্দর মতো ওয়াশরুমে গেছি, ওয়াশরুম থেকে বেরিয়েছি, খাওয়া দাওয়া করছি, ফ্রেশ হয়েছি, ফ্রেশে আমি তোমার কাছে আসলাম। বুঝতে পারছি? আর তুমি তো তোমার প্লেনটা তুমি কখনো একা ছাড়তে পারবা না। হ্যাঁ তো ইস্যু হচ্ছে এরকম একটা কিছু জিনিস ভারের ব্যাপার আছে, এক্সপিরিয়েন্সের ব্যাপার আছে। তো জানি না আমি আপনাদের আসলে এক্সাম্পলটা বুঝাতে পারছি কিনা। কাস্টমাইজ জীবন একটা সময় মানে আমি নিজেও করছিলাম, মানে ভালো লাগতো আমার যে কমান্ডগুলো আমি রেগুলার ইউজ হয় সাজায় রাখি। কিন্তু পরবর্তীতে আমি দেখলাম আসলে এটা তো আরেক বিপদ, কারণ হচ্ছে আমি যখন এক পিসি থেকে আরেক পিসিতে বসি, হ্যাঁ আমি আমার মতো করে কাস্টমাইজ তো ওই জিনিসটা খুঁজে পাই না। এবং সবচেয়ে বড় কথা কোনো ইন্টারভিউতে গেলে ওরা যদি ওদের ল্যাপটপ দিয়ে দেয় তখন তো আমার কমান্ড খুঁজতে খুঁজতে ও বুঝে ফেলে যে তো আসলে পারে না। তো এই জন্য যেটা যে সিচুয়েশানে আছে, ডিফল্ট সিচুয়েশানে আছে, ওটা ওইভাবে রাখাটাই বেটার। তো এই জন্য আমরা আপাতত কোনো কিছু চেঞ্জ করবো না। যদি চেঞ্জ করার প্রয়োজন হয় ডান সাইডের নিউ গ্রুপ আছে, ওতে গ্রুপ খুলে ট্যাপ করে নতুন করে কলাম নেবো। হ্যাঁ ছোট্ট একটা চেঞ্জ করবো, খুবই ছোটো একটা চেঞ্জ করবো, সেটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবারে। কুইক অ্যাক্সেস টুলবারে এসে এখানে আমার দেখেন রাইট সাইডে একটা অপশন আছে স্ক্রল টু টাস্ক। আচ্ছা আমার সাথে প্র্যাকটিস করতেছিলেন কি? জি ভাই, আমি করতেছিলাম। আপনি এই সাইডে এখান থেকে কমান্ডটা খুঁজে বাইর করেন তো, স্ক্রল টু টাস্ক স্ক্রল টু টাস্ক, হ্যাঁ। পাইছেন? এস, ডাউন সাইড, এস। এইটা এই সাইডে দেন, অ্যাড করেন। জি করছি। ওকে, এবার কি এখানে দেখা যায়? জি দেখা যায়, ভিজিবল। শুধু এত করেন, অ্যাডিন্সে যান। অ্যাডিন্সে আপাতত আপনার এটার প্রয়োজন নেই। আপাতত এটার প্রয়োজন নেই। তার কারণ হচ্ছে এটা হচ্ছে আমাদের আসলে শিডিউল চেক দেওয়ার জন্য লাগবে। হ্যাঁ এবং এই অ্যাডিংসে শিডিউল চেক দেওয়ার জন্য লাগে, ব্যাপারটা ভুল বললাম। ইস্যুটা হচ্ছে আপনি যদি আপনার মতো করে কাস্টমাইজ কোনো কিছু করতে চান, তখন এটা সাধারণত লাগে। আমাদের এখানে খুব বেশি একটা প্রয়োজন পড়ে না। একটু 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 আচ্ছা কি বলতেছিলাম? অ্যাডিন্স, একটা অ্যাডিন্স আমরা সাধারণত ইউজ করি, সেটা হচ্ছে শিডিউল চেকের জন্য আমরা ইউজ করি। সেটা কিসের জন্য আমরা ইউজ করি? শিডিউল চেকের জন্য আমরা অনেক সময় এটা হচ্ছে ইউজ করি। তো আপাতত আমি এটা আপনাদেরকে দিতে পারছি না, বা এটা আমি একটা নামায় নিচ্ছিলাম, সেটা হচ্ছে আপনার ইউএসের যে নাসা আছে, ইউএসের নাসা ওদের একটা অ্যাডিন্স আছে ফর শিডিউল চেক। তো আমি চেষ্টা করবো আপনাদেরকে ওটা দিতে, কারণ আমি নাসাতে ওটা অ্যাপ্লাই করছিলাম, যে আমি এখানে লিখছিলাম আর কি ফর টিউটোরিয়াল পারপাস। আমি এখানে ট্রেনিং করাই, তোমরা যদি এটা শেয়ার করো আমার জন্য একটু উপকার হয়। তো পরবর্তীতে তারা আমার সাথে এটা শেয়ার করে, তো এটা আমি সাধারণত ট্রেনিংয়ের মধ্যে দিয়ে দিই। তো আপনাদের আমি এই একটা অ্যাডিন্স এটা দিয়ে দেবো। আচ্ছা গেল। আচ্ছা এগুলো তো শেষ। আচ্ছা টাস্ক সেন্টারে আসি। টাস্ক সেন্টার সেটিংস,
প্রাইভেসিতে আসেন, এটা অবশ্যই ইয়ে দিতে হবে, রিউজ দিতে হবে, মাস্ট বি। লিগাসি ফরম্যাটে লাগবে না, ম্যাক্রো সেটিংয়ে আচ্ছা ঠিক আছে, যা আছে ঠিক আছে। ট্রাস্ট পাবলিশ ঠিক আছে, ওকে না, এটাই পর্যন্ত আমাদের। অর্থাৎ কী হলো, ব্যাকগ্রাউন্ডে কাজ আমাদের করা শেষ। কারো কোনো কোশ্চেন আছে কিনা এত যে ব্যাকগ্রাউন্ডে কাজ করলাম সেটা নিয়ে? ভাইয়া, ভাই বল প্লিজ। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে আমরা যে এই যে চেঞ্জ বা এই যে সেটআপটা দিয়ে রাখছি, হ্যাঁ, এইটা তো আম, মানে আমার কথাটা হচ্ছে যে যদি ভার্সন চেঞ্জ করি তখন কি আবার চেঞ্জ করতে হয়, মানে বা চেক করতে হয় এরকম? খুব সমস্যা। পরে যখন আবার নতুন করে আরেকটা ফাইল খুলবেন, ওই ফাইলেও একই চেঞ্জটা করা লাগবে। ওই ফাইলেও চেঞ্জ করতে হবে, তাই? জি, কারণ এমএস প্রজেক্ট এবং প্রাইমারি পিসিএসের সাথে এটা একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স। এমএস প্রজেক্ট সবসময় একটা সিঙ্গেল ফাইল নিয়ে কাজ করে, একটা সিঙ্গেল প্রজেক্ট নিয়ে কাজ করে। ওয়ারএস প্রাইমারি যখন কাজ করে, ও টোটালটাকে একটা সার্ভার ধরে, আপনাকে ধরে হচ্ছে ইপিএস, এন্টারপ্রাইজ প্রজেক্ট স্ট্রাকচার, ওই ধরে কাজ করে। তো ওই জন্য ওর জন্য অনেক ইজি হয়। ঠিক আছে। আচ্ছা, জি। ও একটু আগে আমি যে জোকসটা ঠিকমতো বলতে পারিনি, জোকসটা আপনাদের গ্রুপে দিয়ে দিছি। আচ্ছা, এখন আমরা যাব হচ্ছে কি করানো যায় সেটা হচ্ছে, এখন একটা আমাদের সামনে ব্ল্যাঙ্ক প্রজেক্ট আমরা একটা নিই। আচ্ছা হ্যাঁ, এবার মনে পড়ছে। যাব হচ্ছে একটু অ্যাকাউন্টে আসেন, অ্যাকাউন্টে এসে কার কি পজিশন সেটাকে দেখে নেন। ওকে, আমাদের অপশন দেখা যায়, ফিডব্যাক আমরা দেওয়ার দরকার নেই, অ্যাকাউন্টে আসেন, এটা দেখেন। তারপর আসেন এক্সপোর্ট। কখনো এক্সপোর্ট এইসব ঝামেলার মধ্যে আমরা যাব না, এই অপশন ইউজ করবো না, বাদ। শেয়ার অপশন, আর শেয়ার পয়েন্ট যদি থাকে কারো, যদি সেন্ট্রাল সার্ভার হয়ে থাকে তাহলে সেটা সে ইউজ করবে। আপাতত সেভ অ্যাজে আসেন, দিস পিসি গেলাম, ব্রাউজ, আমি আপাতত ডেস্কটপে রাখলাম। ফাইল নেম অগস্ট 3C। ওকে, ইনফোতে আসেন। আপাতত এগুলো কিছু দেখা যাচ্ছে না, পরবর্তীতে এগুলো চেঞ্জ হবে। খুব 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 ইম্পর্টেন্ট একটা অপশন হচ্ছে অর্গানাইজার। যদি সময় পাই আমি এটা ইনশাল্লাহ আপনাদের দেখাই দেবো। কারণ আপা যেটা একটু আগে আমরা বললো যে আমাদেরকে এরকম বারবার চেঞ্জ করা লাগবে কিনা। যদি অনেক সময় যেটা হয়, আমাদের যেমন একটা ক্যালেন্ডার বানাতে দেখা গেছে একদিন সময় লেগে গেলো বা 2 ঘন্টা সময় লেগে গেলো, তো আর আমরা কী করি, বা একটা টেবিল বানালাম। আমাদের দেখা গেছে আপনি যে এমন একটা কোম্পানিতে জয়েন করছেন যারা দীর্ঘ 5 বছর ধরে এমএস প্রজেক্ট ইউজ করে এবং তাদের নিজস্ব ফরম্যাট আছে। যখন আমি একটা নতুন ফাইল খুলবো তখন কী হবে, তখন ওইটা টেবিলটা আবার যদি আমি নিচে করতে যাই, পুরোপুরিতে একে তো হবেও না, আর হইলেও দেখা গেছে কোনো না কোনো জায়গায় প্রবলেম থাকবে। কিন্তু সেম টেবিলটা যদি অন্য একটা ফাইলের মধ্যে করা থাকে, তাহলে আমি ওই ফাইল থেকে ওই টেবিলটা আমি আলাদা করে চাইলে কপি করে নিয়ে আসতে পারি, বা কোনো একটা রিপোর্ট চাইলে কপি করে নিয়ে আসতে পারি, কোনো একটা ক্যালেন্ডার চাইলে আমি কপি করে নিয়ে আসতে পারি, বা কোনো একটা যদি গ্রুপ থাকে, শর্টিং থাকে, ফিল্টার থাকে, তাহলে আমি ওইগুলো চাইলে অন্য একটা ফাইল থেকে কপি করে নিয়ে আসতে পারি। এটাই হচ্ছে এখানে অর্গানাইজারের অপশন। আচ্ছা, ওপেন লাগবে না, নিউতে আসেন। এখানে দেখেন ব্ল্যাঙ্ক প্রজেক্ট আছে। আচ্ছা, আমার সাথে প্র্যাকটিস করতেছিলেন জানি কি ভাইয়ের নাম? জি, আমি মনোয়ার জাহিদ প্র্যাকটিস করতেছিলাম। মনোজে। মনোজে ভাই, আপনাকে এই অপশনগুলো শো করে? জি, এগুলো সবই শো করে। কারণ কি, কারণ হচ্ছে আপনার ওখানে ইন্টারনেট আছে। যদি আমার একজন ফোন দিচ্ছে, হাসিফ ভাই রাত্রে তো দেখাইলেন না, আমি তো ফাইল খুলে দেখি এই কিচ্ছু আমার এখানে নাই। আমাকে ভাই তোমার এখানে থাকবে কেমন, তোমার তো ল্যাপটপে বা পিসিতে নেট নাই, এই জন্য তোমার ওখানে নাই। যদি নেট না থাকে তাহলে এই অপশনগুলো এখানে আসবে না, এই স্যাম্পলগুলো আসবে না। যে কেউ একজন, বা মনোহর ভাই, আপনার ওখানে তো খোলা আছে, আপনি একটু দেখেন এখানে কি আছে। সফটওয়্যার ডেভেলপমেন্ট আছে, কমার্শিয়াল কনস্ট্রাকশন, আনভ্যালু অ্যানালাইসিস, মার্কেট ডিসিশন শিডিউল। অর্থাৎ একটার সাথে একটার কোনো ধরনের কোনো মিল নাই। এখানে যে এক্সাম্পলগুলো দেওয়া আছে একটার সাথে একটা কোনো ধরনের কোনো মিল নেই। অ্যানুয়াল রিপোর্ট কোথায়, অ্যানুয়াল রিপোর্ট কোথায়, ইনস্টল প্রজেক্ট সার্ভার কোথায়, হচ্ছে আপনার আনভ্যালু অ্যানালাইসিস, কোনটার সাথে কোনটা মিল আছে? তাহলে এগুলো এতগুলা কেন মাইক্রোসফট প্রজেক্ট দিছে? এগুলো দিচ্ছে ফর ব্রেন স্টর্মিং পারপাস। ও আপনাকে বুঝাতে চাচ্ছে যে তুমি চাইলে
নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের ওভারহেলমিং থেকে শুরু করে তুমি তোমার বাসায় ওয়েডিং সেরিমনি হবে সেই প্রোগ্রাম, অথবা কেনে ওই আম্বানি পরিবারের বিয়ে, তুমি চাইলে সব কিছু তুমি এমএস প্রজেক্টের মধ্যে করতে পারো। আর চাইলে পদ্মা সেতুর ডিজাইনও তুমি এই এমএস প্রজেক্টটা তুমি করতে পারো। বুঝতে পারছো কথা? যেমন এখানে দেখেন এখানে আছে যে ওয়াইন টেস্টিং ফাউন্ডেশন, হ্যাঁ, অদ্ভুত অদ্ভুত সব জিনিস আছে। এগুলোর কারণটা কি? এগুলোর কারণ হচ্ছে একটাই, কারণ আমি বললাম যে ও স্যান্ডউইচের মতো বোথ সাইডে মার খেয়েছে। যেমন বাংলাদেশের সেকেন্ড এক সময় ছিল মোবাইল অপারেটরের সংখ্যা দেখতে, মোবাইল ইউজারের সংখ্যা দেখতে একটেল। আপনারা কেউ জানার কথা নাও জানতে পারেন, যাই না। এই যে এখন যেটা রবি, এটার আগে নাম ছিল একটেল। তো ওই একটেল কিন্তু সেকেন্ড, জ্বলে ওঠা আপন শক্তিতে তার আগে একটা হ্যাঁ 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 হ্যাঁ, তো ওই একটেল ছিল একসময় সেকেন্ড। আর বাংলা লিঙ্কের আগের নাম কি ছিল, কেউ একজন বলুন তো? এনিওয়ান? বাংলা লিঙ্কের নাম কি ছিল? বাংলালিংক তো বাংলালিংক নামেই ছিল ভাই। না ভাই, সরি, এয়ারটেলের নাম ছিল না, বাংলা লিঙ্কের নাম ছিল সেবা। ভাইয়া আপনি ও সেবা, আচ্ছা আচ্ছা। সেবা আর টেলিকম। এয়ারটেলের আগের নাম ছিল ওয়াহিদ মনে হয়। এয়ারটেলের আগে ছিল ওয়ারিদ। এয়ারটেল সেবা ছিল, সেবার পরবর্তীতে ওরাসকম কিনে নেয়, ওরাসকম কিনে এটার নাম চেঞ্জ করে বাংলা লিঙ্ক করে। তো যাক, যেটা বলতেছিলাম, তো ওই সেবা ছিল হচ্ছে 4 নম্বরে। ফার্স্টে তো গ্রামীণ অলওয়েজ মার্কেট রুলার ছিল, ও তার আগে একটা সময় ভালো মার্কেট রুল করছে সিটিসেল। তো গ্রামীণ, তারপর একটেল, তারপর সিটিসেল, আর সবার লাস্টে ছিল হচ্ছে আপনার এই সেবা। পরবর্তীতে বাংলা লিঙ্ক যখন কিনে নেয়, তখন ওই রবি তখন দুজনের কাছে সমানে মায়ের খাওয়া শুরু করে। একদিকে গ্রামীণ ফোনের কাছে মায়ের খায়, রেটে কম্প্যারিজন দিতে পারে না, আবার ওইদিকে নেটওয়ার্কের দিক থেকে সে আবার বাংলা লিঙ্কের মানে অ্যাগ্রেসিভের কাছেও সে হারিয়ে যেতে থাকে। তো মাইক্রোসফট প্রজেক্টের অবস্থা হচ্ছে সেম। আগের থেকেই সে, আপনার গত ক্লাসে যারা ছিলেন তারা দেখছেন, ও এমনি আগের থেকে মায়ের খাইতেছে আপনার প্রাইমেরা P6-এর কাছে। আর ওর যে টুকটাক কিছু কনজিউমার ছিল, এই টুকটাক কনজিউমারগুলোরে স্পেশালি 2000-এর পর থেকে, 2010 বা 12-এর পর থেকে এই কনজিউমারগুলোরে আবার জিরা, অ্যাসানা, মানডে, ক্লিকআপ, বেস ক্যাম্প, ওরা আবার এগুলোরে টান দেয়। কারণ ওগুলো ওগুলো গতদিন কিন্তু আমি দেখাইছি, ওগুলো ইউজ ইন্টারফেস ইজি, ওগুলো অনেক সহজ। হ্যাঁ, আপনারা চাইলে কিন্তু আপনারা নিজেরা এখনই গুগল প্লে স্টোর থেকে একটা জিরা বা অ্যাসানাটা নামাইতে পারেন। এবং দেখবেন যে এগুলোতে কাজ করা আসলে কত সহজ। এগুলোর জন্য আপনার টেকনিক্যাল গাই হওয়ার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, তো যাক, তো এই জন্য ও দেখ, ভাইয়া কি নাম বলতেন? কোনটা? ওই যে প্লে অ্যাপ থেকে নামাবো, আমি একটু মিস করে গেছি। ও না না, ওটা ওটা কি নামাবেন? জিরা নামান, JIRA। বুঝতে পারছেন? জিরাটা নামাইতে পারেন। ওকে, অথবা অ্যাসানা নামাইতে পারেন। ওকে, অথবা বেস ক্যাম্প, ক্লিকআপ, মানডে। যাক, তো এখান থেকে আমরা আপাতত একটা ব্ল্যাঙ্ক প্রজেক্ট নিলাম। কথা এই পর্যন্তই থাকবে। 8টা বেজে গেছে, টাইমলি শেষ করতে হবে। যে কোনো ক্ষেত্রে আমাদের ব্যাকগ্রাউন্ড কাজ শেষ হবে, আমরা প্রজেক্ট নেব। প্রজেক্ট নিয়ে আমাদের নাম্বার থার্ড শুরু হবে কি? ক্যালেন্ডার বানানো। নাম্বার 3 কি? ক্যালেন্ডার বানানো। আমার সাথে কেউ একটু রেসপন্স করেন, একজন না দুজন রেসপন্স করেন এখন একটু। কে কে আছেন? সাদ্দাম ভাই আছেন, আর কেউ? জি হাসিবুল ভাই, আমি আছি। আচ্ছা, মনোহর ভাই। সাদ্দাম ভাই, মনোহর ভাই বলেন। সেটা হচ্ছে এই ক্যালেন্ডারে, আমাদের যে ক্যালেন্ডার আছে সেই ক্যালেন্ডারে আমি যেটা বলি এটাই রিপিট করেন, যে 2 ধরনের ছুটি থাকে। একটা হচ্ছে উইকলি বা উইকেন্ড যেটাকে আমরা বলি, আর আরেকটা হচ্ছে আমার ইয়ারলি। আরেকটা কি আমার? ইয়ারলি। ইয়ারলি ইয়ারলি ছুটি আবার 2 রকমের। ইয়ারলি ছুটি কয় রকমের? 2 রকম। সেটা 2 রকমের। একটা হচ্ছে ফিক্সড,
আর আরেকটা হচ্ছে লুনার বেস। কি বলছি বলেন? ফিক্সড আর লুনার বেস। ফিক্সড এন্ড লুনার বেস। আচ্ছা, একদম মাথায় যেন ঢুকে যায়, মানে কোনোভাবে মাথাতে বাইর করতে দেওয়া যাবে না। একটা হচ্ছে ফিক্সড, একটা হচ্ছে লুনার বেসড। ওকে, লুনার বেস হলিডে পাইছে জি আর জি ফিক্সড হলিডে পাইছে। জি পেয়েছি। আর এই দুইটাই হচ্ছে ওয়ার্কিং ক্যালেন্ডার। এই দুইটা কি হচ্ছে? ওয়ার্কিং ক্যালেন্ডার। আর সবার উপরে কি আছে? এটা হচ্ছে যে কন্ট্রাকচুয়াল ক্যালেন্ডার। মানে আপনার সাথে কথা হচ্ছে আমার 48 মাসে আমি আপনার 3 তলা বিল্ডিংটা করে দেব বা 4 তলা বিল্ডিং করে দেব। 48 মাস পরে আপনি যখন আমার কাছে রিসিভ করতে আসছেন, তা বছরে যদি 52টা শুক্রবার থাকে এবং অন্যান্য বন্ধ মিলে যদি বছরে 2 মাস বন্ধ থাকে, তাহলে 4 বছর প্রায় 8 মাস বন্ধ। আপনি আমার কাছে যখন হ্যান্ড ওভার নিতে আসছেন, আমি বললাম ভাই আপনি কেন আগে আসছেন, আপনি আরও 8 মাস পরে আসেন। এই কথা বললে কি আপনি মানবেন? মানার জি না। হয়তো কিভাবে মানবেন? কেন ভাই আপনি আমার বলবে ভাই তোমার সাথে 2022-এ চুক্তি হয়েছে, 23, 24, 25, 26-এ তুমি আমার হ্যান্ড ওভার দেবা, শেষ। খুব সিম্পল। কিন্তু আমি বললাম যে না, আমি এটা দিতে পারি না, তোমার সাথে আমার কন্ট্যাক্ট হয়নি। তো এই জন্য বলে যে ক্যালেন্ডার হচ্ছে মেনলি 2 রকমের। একটা হচ্ছে এখানে আমরা কী দেখতেছি, সেটা হচ্ছে আমার কন্ট্রাকচুয়াল ক্যালেন্ডার, যে আমার 1320 মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট দিতে হবে, অথবা এই 30 কিলোমিটার লম্বা মেট্রো রেল চালু করে দিতে হবে। কতদিনের ভিতর? 60 মান্থের ভিতর। এই 6 মাস, সরি 60 মাসের ভিতর কি হইল কি না হইল, এইটা এমপ্লয়ারের দেখার বিষয় না। এবং অ্যাজ এ এক্সপিরিয়েন্স কন্ট্রাক্টর you have to always know the background of the local area. এটা তো খুব ধৈর্য নিতেই হবে। প্রতি 5 বছর পর পর আপনার ইলেকশন হবে এবং সেখানে 1-2 মাসের আপনার গ্যাপ পড়তে পারে। আপনার ধরে নিতেই হবে প্রতি বছর জুন জুলাই আগস্টের দিকে আমার এখানে প্রি মনসুন মনসুন মিলে 1-1.5 মাস ওয়াটার টেবিল অনেক হাই থাকে, আমার কাজ করতে অনেক সমস্যা হয়। বুঝতে পারছো কথা? জি স্যার। ক্লিয়ার। তো আমি এখানে 2 আচ্ছা ধরনের, ভাইয়া, জি প্লিজ। এই যে এখানে যখন ওই যে আমরা ধরেই নিব বা ধরে নিতে হবে যে মনসুনের সিজনে 1-1.5 মাস এটা মানে ডিলে হবেই, এরকমই তো। তো এটা কি এমএস প্রজেক্টের কোথাও কি উল্লেখ করা থাকে? মানে কোথাও কি এরকম ভাবে বলে দেওয়া হয়? জি হ্যাঁ। মানে ধরেন আমি একটা শিডিউল ক্লায়েন্টকে দিচ্ছি, তো ওখানে যে আমি এরকম যে এই জুন জুলাইয়ের সময় কিছুটা ডিলে হতে পারে। না বললে আপনার এই কোর্স করা দরকার কি? এটা তো আপনি এমনি একটা প্ল্যান দাঁড় করতে পারেন। আচ্ছা। বুঝতে পারছো? অবশ্যই বলবেন, অবশ্যই। কারণ আমাকে একদম মাইক্রো লেভেলে যেতে হবে, যাতে আমি অ্যাকচুয়াল যে রিপোর্টটা হবে সেই রিপোর্টটা আমি ফোরকাস্ট করতে পারি। কেন ওবাইসি, কেন শিমুজি, কেন আইএচআই, কেন সুমিটোমো ডিউ টাইমের আগে কাজ শেষ করতে পারে? তার কারণ ওরা ফোরকাস্ট করার সময় অ্যাকচুয়াল ফোরকাস্ট করে। আর আমাদের চাইনিজ কোম্পানি, লোকাল কোম্পানি আগে ওদের কাছে হচ্ছে কোথায় কাজ নেই, পরেরটা পরে দেখা যাবে। আপনার কাশপুর মেঘনা গোমতী কেএমজিতে একই কাজ হচ্ছে। হলি আইটিসিনে হামলা পরে প্রায় 1.5 মাস কাজ বন্ধ ছিল, তারপরও প্রায় 3 মাস আগে কাজ শেষ হচ্ছে। এবং আমাদের যদিও কোভিড সিচুয়েশন ছিল, তারপর দেখা গেছে অলমোস্ট ডিউ টাইমের ভিতর আমাদের যমুনা প্রজেক্টটা শেষ হচ্ছে। কেন ওবাই সেটা পারে? তার কারণ সে প্ল্যানিং অনেক স্ট্রেংথ। আচ্ছা, রিপোর্ট একটা দেখাই দিয়ে, যখন জিজ্ঞেস করছে দেখাই দিই, কোনটা দেখাবো?
এখানে দেখতেছেন এই যে এই জায়গাগুলোতে হ্যাঁ একটু স্ক্র্যাচ করা বা হ্যাশ দেওয়া। যে একটু গ্রে আউট হয়ে আছে। ইয়েস ইয়েস ইয়েস, এটা গেছে একটা। আর কি এক্সাম্পল দিব? আচ্ছা, একদম ঢাকা সিটি কর্পোরেশনের ছোট একটা কাজের এক্সাম্পল দিই। ওটা কি আছে এখন একটু? মেন কথা হচ্ছে আমরা ডেফিনেটলি ক্যালেন্ডারে তো দেখাই দিবই, সাথে আবার মনে করেন নেক্সট দিন এটা দেখাই দেবো না। আচ্ছা একটু 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 ভাইয়া, আপনি যদি আর একবার এক লাইনে একটু বলতেন যে ওয়ান সাইড ক্যালেন্ডার আর কন্ট্যাকচুয়াল ক্যালেন্ডারের ভিতরে একটু ডিফারেন্সটা একটু যদি এক লাইনে বলতেন ছোট করে। আপা একটু দেখা যাচ্ছে এটা? জি জি ভাই, দেখা যাচ্ছে। আমরা সবগুলো ওইগুলো মানে কনসিডার করছি। হ্যাঁ ভাই বলেন, একবার বলেন। বলছি আচ্ছা ওয়ান না, সাইড আচ্ছা আচ্ছা, ঠিক ক্যালেন্ডার আছে ঠিক এবং আছে ঠিক আছে ঠিক আছে, ওয়েট ওয়েট ওয়েট, দেখাই দিই। এই পিকে দেখছেন কেউ? পিকের মধ্যে না বলে যে ডেমো জি দেখানোর স্যার, কথা। দেখছি। পিকের মধ্যে বলে না, কোনটার মধ্যে বলে? ও না সরি, যে থ্রি ইডিয়টসে বলে যে যে ডেমো দেখানো। আচ্ছা, তো এখন আমরা সরাসরি এই জন্য ভাই যে প্রশ্নগুলো, প্রশ্নের উত্তর না দিয়ে আগে ডেমো দেখি। আচ্ছা, এখন টাস্কে আসেন। আচ্ছা টাস্কে না, প্রজেক্টে আসেন। প্রজেক্টে এসে একটু প্রজেক্ট ইনফরমেশন আসলাম। এখানে বাই ডিফল্ট ক্যালেন্ডার স্ট্যান্ডার্ড দেওয়া আছে, তাই না? আচ্ছা, চেঞ্জ ওয়ার্কিং টাইমে আসেন। যে কয়েকজন একটু লিখে নেন, চেঞ্জ ওয়ার্কিং টাইমে আসছে। আমি দুইটা ক্যালেন্ডার বানাবো। এখানে এটা থাকলো ক্রিয়েট নিউ ক্যালেন্ডার। এটা হচ্ছে ঢাকা, এটা মনে করেন নর্থ সিটি কর্পোরেশনের একটা কাজ করতেছে, বা অথবা আপনাদের কারো প্রজেক্ট চলতেছে এরকম একটা প্রজেক্টের নাম বলেন তো আমার। ভাই বিআরটি প্রজেক্ট নিয়ে করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা আচ্ছা, একটু শুরু করার আগে একটু লাইন এখন কেটে যেতে পারে, তো রিস্ক নেবো না। আমি নতুন লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওটাতে আসেন। কারণ ক্লাস শুরু করে মাঝখানে কেটে গেলে খুব বিরক্ত লাগবে। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে?
আচ্ছা জি বিআরটি ভাইয়া। লিখছি। জি দেখ আচ্ছা একবার আবার প্রথম থেকে দেখাই। ওকে, এটা মানে ভালো হবে। চেঞ্জ ওয়ার্কিং টাইমে আসলাম, এখান থেকে ক্রিয়েট নিউ ক্যালেন্ডার, এখানে আমি লিখব বিআরটি, ওকে দিব। ওয়ার্ক উইকে আসবো, ডিটেলসে আসবো, সপ্তাহে 7 দিনই চুজ করব, টাইম দেবো 8টা থেকে 5টা। এখন দেখেন সব লাইনগুলা ইয়ে হয়ে গেছে না, আপনার কি বলে হোয়াইট হয়ে গেছে, এখানে কোনো ধরনের কোনো এখন আর হলিডে নাই। এটা ওকে দিলাম, শেষ বিআরটি। আচ্ছা এবার নতুন করে আসবো, চেঞ্জ টাইম, সেটা হচ্ছে ক্রিয়েট নিউ ক্যালেন্ডার, বিআরটি ব্র্যাকেটে অন সাইট দিলাম, দিয়ে ওকে দেব। সপ্তাহে কয়দিন বন্ধ আছে? 2 দিন বন্ধ আছে, এটা আগে ঠিক করবো। যার সাউন্ড অন আছে একজন একটু অফ করেন, দেখেন কারো মধ্যে নয়েজ আসতেছে। প্রথমে সপ্তাহে 7 দিনই চুজ করব, 6 দিন চুজ করব ফ্রাইডে ছাড়া। তারপর স্পেসিফিক টাইমে আসবো, দিব হচ্ছে 8টা থেকে 5টা। ওকে, আর এরপরে আবার ডিটেলসে আসলাম, ফ্রাইডেকে অ্যাজ এ নন ওয়ার্কিং ডে হিসেবে কাউন্ট করে দিলাম, শেষ। আর আমি দেখতে পাচ্ছি শুধু ফ্রাইডে হচ্ছে নন ওয়ার্কিং ডে। এটা আমার একটা কাজ শেষ হয়ে গেল, সেটাকে আমি উইকেন্ড ডিক্লেয়ার করে দিলাম। এখন আমার কি করব, এখন আমি আমার বন্ধ যেগুলো আছে বন্ধগুলো আমার এখন ডিক্লেয়ার করতে হবে। ওকে, আমি প্রথমে এই ধরনের একটা ক্যালেন্ডার সাজিয়ে নিব, যতগুলো ছুটি আছে আমি লিখছি এবং এখানে ইয়েলো কালিতে মার্ক করছি, সেটা কি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, ইটস এ ফিক্সড। বাদ দেওয়া বঙ্গবন্ধু, আহা এটা তো এখন বাদ হয়ে গেছে। আচ্ছা 8ই মার্চ যে বন্ধটা আছে এটা হচ্ছে শবে, এটা চেঞ্জ হবে। ইন্ডিপেন্ডেন্স ডে এটা চেঞ্জ হবে না, বাঙালি নিউ ইয়ার এগুলো চেঞ্জ হবে, বাট লাইলাতুল কদর এগুলো চেঞ্জ হবে। এখন যে কোনো একটা আমাদের সামনে যে একটা বন্ধ আছে, আমি যে কোনো একটা এক্সাম্পল দেখাই, সেটা হচ্ছে বিজয়া দশমী আছে 5ই অক্টোবর। বিজয়া দশমী কি 5ই অক্টোবর। আর হচ্ছে 9ই অক্টোবর, আচ্ছা 9ই অক্টোবর পাশাপাশি এই দুটারই, 9ই অক্টোবর হচ্ছে ঈদে মিলাদুন্নবী, আর 16 ডিসেম্বর হচ্ছে ভিক্টোরি ডে। 9ই অক্টোবর 16 ডিসেম্বর। ওকে, এখন 9ই অক্টোবর আমি কি পাইলাম, এক্সেপশনে আসেন, 9ই অক্টোবর আমি পাইলাম ঈদে মিলাদুন্নবী। কত পাইছি আমি, 9ই অক্টোবর। এটা আমি ঈদে মিলাদুন হিসেবে দিলাম। তারপর আমি কি করবো, ভিক্টোরি ডে। আচ্ছা আমার প্রজেক্ট কত বছরে, 4 বছরের প্রজেক্ট ভিক্টোরি ডে। তো সেক্ষেত্রে আমি কি করবো, এখানে আমার ঈদে মিলাদুন নবী লিখে অবশ্যই লিখতে হবে 24। বাট ভিক্টোরি ডেতে এটা আমার লেখার কোনো প্রয়োজন নেই, আমি এখানে আগে 16 ডিসেম্বর চুজ করব। ওকে, তারপর আমি ডিটেলসে যাব। এটা হচ্ছে ইয়ারলি বন্ধ, কয়বার, 4 বার দিব। 2027 সাল পর্যন্ত এটা নন ওয়ার্কিং ডে হিসেবে থাকবে। এখন চেক করি আমরা, আমি এখন ডিসেম্বরে আসলাম, 16 ডিসেম্বর বন্ধ আছে 2024-এ। 25-এ যদি যাই, 25-এও আমি দেখতে পাচ্ছি ডিসেম্বর মাসে 16 তারিখে বন্ধ আছে। তাহলে আমি এখানে 2টা ক্যালেন্ডার বানিয়েছি, একটা হচ্ছে বিআরটি ক্যালেন্ডার, যে ক্যালেন্ডারে যদি আমি আসি, ওই বিআরটি ক্যালেন্ডারে যদি আমি আসি, আমি দেখতে পারবো এখানে আলহামদুলিল্লাহ কোনো বন্ধ নাই। ওকে, আর অনসাইট ক্যালেন্ডার যখন আসবে আমি দেখবো সব ধরনের বন্ধ আছে। বাই ডিফল্ট ক্যালেন্ডার হিসেবে আমি রেখে দেবো হচ্ছে প্রজেক্ট ইনফরমেশন আসবো, ডিফল্ট ক্যালেন্ডার হিসেবে বিআরটি ক্যালেন্ডারটাকে বা কন্ট্রাকচুয়াল ক্যালেন্ডারকে রাখবো। আচ্ছা এই ক্যালেন্ডারের ইমপ্লিমেন্টেশন কোথায় কি না কি, এটা আমরা নেক্সট দিন এটা আর একটু ডিটেলস দেখবো, কারণ এখন দেখালে আসলে বুঝতে পারবেন না, আগে কিছু করে নিতে হবে, তারপর এটা বুঝাইতে হবে। আগে ট্যাক্স মার্কস ঢুকে কাজ করে নিতে হবে, তারপর ক্যালেন্ডার ইম্প্যাক্ট করলে এটার কী কাজ হয় না হয় এটা আমি দেখে নেব। এতটুকু যে করাইছি, এতটুকু বুঝতে পারে নাই কে বলেন, বলে ফেলেন। বুঝেননি? ও ভাই 8:17 বাজে গেছে, একজন দুজন একটু রেসপন্স করেন, আমি স্মুথলি কাজটা শেষ করে দিচ্ছি। ভাইয়া এইটুকু
স্টেপ বাই স্টেপ বুঝছি, খালি আমি লাস্টে ওই যে বিআরটি আর বিআরটি অন সাইট হ্যাঁ এই দুই টাইপের ক্যালেন্ডার বানালাম, তো ওইটা আর কি খুব ওটা কম বুঝছি। আচ্ছা আচ্ছা ওইটা আমি নিজে একটু দেখেন। প্র্যাকটিস করে আগামী ক্লাসে আপনাকে জিজ্ঞেস করতাম আর কি। আপনি এখন স্ক্রিন দেখা যায়? হ্যাঁ, এটা তো দেখা যাচ্ছে, সেটিং আপ ক্যালেন্ডার্স। ফাইলে যাব, অপশনে যাব, শিডিউলে যাব, সপ্তাহে শনিবারে শুরু হলো 56-30, এগুলো তো বুঝতে পারছি। পার্সেন্টেজ থাকবে, ডেসিমেল করবো, আওয়ার্স থাকবে, ডেস করবো, ফিক্সড ইউনিট থাকবে, ফিক্সড ডিউরেশন করবো। এগুলো কি দেখাইছি আপনাদের? রিপ্লেস অ্যাসাইনমেন্ট ইউনিট। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফাইল, অপশন, শিডিউল, দেখাইছি এগুলো? হ্যাঁ হ্যাঁ, এগুলো দেখানো হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এই জিনিসগুলো এখানে লেখা আছে। ক্যালেন্ডারে যাব, ওয়ার্কবুকে যাব, ডিটেলে যাব, বুঝতে সমস্যা হতে পারে। এটা কত সালের নোট? 2018-19 সালের নোট। কারণ আমরা কি করব, আমাদের এত বোঝার মতো সময়ও নাই, ধৈর্যও কম। এখন হইতেছে, একসময় মানুষ ইউটিউবে ভিডিও দেখতো, 20 মিনিটের 25 মিনিটের ভিডিও দেখতো, এখন ওই পরিমাণ ধৈর্য আমাদের কারো নাই। এই জন্য আমাদের আছে টিকটক। এই লাইনে আছেন কি একটা বলেন তো এখন? একজন রেসপন্স করেন। আচ্ছা আপা, আপনি রেসপন্স করেন। এখানে কি লেখা জি, আছে? 1। জিআরবি নেম। এখানে কি 1 লেখা না? স্ক্রিন দেখা যায় ও তো? সরি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়ান লেখা, প্রজেক্টে ওয়ান লেখা। ফার্স্টে কি করব, ফ্রম দ্য ট্যাব উই সিলেক্ট প্রজেক্টে আসবো। তারপর নাম্বার 2 জি, কি করব, ফ্রম দ্য ডাব্লিউবিএস। চেঞ্জিং ওয়ার্ক টাইম, ও সরি, চেঞ্জ ওয়ার্কিং টাইম। হ্যাঁ এখানে কি করব, ক্লিক করব। তারপর তিনে হ্যাঁ, এসে ক্লিক কি করো। করব, ক্রিয়েট নিউ ক্যালেন্ডার, বাংলায় বলেন। নতুন ক্যালেন্ডার তৈরি করব না এখানে। সেটা না, এখানে চাপ দেবো, তাই না? ক্রিয়েট নিউ ক্যালেন্ডার। মানে হ্যাঁ হ্যাঁ, তারপর কি করব, নাম্বার 4 এখানে নামটাতে চেঞ্জ করব। নাম দিব। তারপর কি করব, ওকে দেব। ঠিক আছে? ওকে দিব, হ্যাঁ। তারপর ওয়ার্ক উইক অপশনটা চুজ করব। ভাই এখানে তো 5 আর 6 দেখা যাচ্ছে না। 5-6 নাই তো, 5 এ পর্যন্ত আছে, আর 6 ও হচ্ছে ইনভিজিবল। আচ্ছা, তাহলে 7 হচ্ছে, হ্যাঁ যে 7-এ হচ্ছে ওয়ার্ক উইকে ক্লিক করব। ওয়ার্ক উইকটা সিলেক্ট করব, ঠিক করব। দেন উই সিলেক্ট ডিটেল, এখান থেকে কোথায় আসবো, পাইছেন? ডিটেইলে আসবো। জি, তারপর 9 কি করব, ডিটেইল থেকে হচ্ছে যে কতদিন আমি সেটা সিলেক্ট করব। ওকে। জি, 9-10-11 বলেন। 9 নাম্বারে হচ্ছে যে কোন কোন দিন কাজ করব সেটা ওয়ার্কিং ডেটা, ওটা ইয়েস। সিলেক্ট করলাম। তারপরে 10-এ হচ্ছে যে ওই সময়টা ঠিক করার জন্য ওই সেট ডেজ টু দি স্পেসিফিক ওয়ার্কিং টাইম, ওখানে ক্লিক করব। আর টাইমটা 8টা 5টা নাকি মাঝখানে, মানে যেভাবে আর কি ডিউরেশনটা থাকবে টাইমটা, সেভাবে আর কি ঠিক করব। এরকম করে আমি কি করব, শুধু শুক্রবার বাকি রেখে বাকি সবগুলো ঠিক করে দেবো, আর শুক্রবারকে আমি নন ওয়ার্কিং দিয়ে দেবো। শেষ আমার শুক্রবার দিন উইকেন্ড আমি ডিক্লেয়ার করে দিলাম। এখন আমি কি ডিক্লেয়ার করব, আমি ইয়ারলি যেসব বন্ধ আছে সেগুলো ডিক্লেয়ার করব। বলেন এবার, দেখে বলেন। ইয়ারলি হচ্ছে এক্সেপশনসে আসবে আর কি হুম, এগুলা। হ্যাঁ বলেন। যেমন ঈদে মিলাদুন নবী, তারপরে ভিক্টোরি ডে। এখন ঈদে মিলাদুন নবী যখন লিখবো তখন ওখানে ওই মানে সালটা যেই বছরে যখন সালটা উল্লেখ করে দিতে হবে। ওকে। আর ভিক্টোরি ডেটার সময় হচ্ছে যে যদি এটা 4 বছরের শিডিউল প্রজেক্ট থাকে, তাহলে হচ্ছে ডিটেলসে যে ওটা ইয়ারলি করে 4 বছর করে দেবো। ইয়ারলি করে 4 বছর করে দেবো। হ্যাঁ আচ্ছা এখন দেখেন, এখানে 1 এক্সেপশনে আসবো, 2 হচ্ছে নাম লিখবো, 3 ডিটেলে চাপ দেবো, 4 এসে ইয়ারলি করবো, 5 এসে কত বছর দিয়ে দেবো। শেষ। জি, তারপর আমি ক্যালেন্ডারটা কীভাবে ডিফল্ট ক্যালেন্ডার সিলেক্ট করবো, প্রজেক্ট ইনফরমেশন এখানে আসবে, দিয়ে দেবো। শেষ। জি। আর পিছনে যে ব্যাকগ্রাউন্ডে যে কাজগুলো করছিলাম, এই যে সে কাজগুলো, 1-এ আসছি, ফাইলে আসছি, অপশনে আসছি, শিডিউলে আসছি, এগুলো ঠিক করছি। হ্যাঁ, এগুলা ব্যাকগ্রাউন্ডের। এখন বলেন, আমার পক্ষে এর চেয়ে আর বেশি ব্লেন্ডেড জুস করে খাওয়ানো সম্ভব না।
বুঝতে পারছি? আপনি জাস্ট এই ফাইলটা সেভ করে রাখেন। জি। আর কারো কোনো কোশ্চেন? আর ভাই হ্যাঁ বা না কিছু একটা বলেন। স্যার আসলে মূলত মানে আমি যেহেতু বুঝছি সেটা, তারপর আমি আপনাকে একটু বলি। সেটা হলো অনসাইট ক্যালেন্ডার, আর যেটা আমার হলো কন্ট্রাকচুয়াল ক্যালেন্ডার। প্রশ্নটা হচ্ছিল ওনার এই ক্ষেত্রে যে আমি অনসাইট ক্যালেন্ডারটা কেন করছি, আমি না, এটা তো আমি কন্ট্রাকচুয়াল উত্তর ক্যালেন্ডারটা বলে দিছি। আমার আমার ওই ইসলামিক স্টাডিজে আবার অনার্স করতেছি, তো ওখানে আমাদের একজন মুফতি সাহেব আছে। তো এরকম প্রশ্ন করলে উনি বলে যে যখন যেটা তখন সেটা। আমি তো বলে দিছি এটা আজকে অ্যান্সার দিই। হ্যাঁ ঠিক আছে। এটা অ্যান্সার নেক্সট দিন। এছাড়া যতটুকু করেছি সেটা বুঝছেন কিনা? জি স্যার, ক্লিয়ার। ওকে। আচ্ছা, এই যে আচ্ছা, আমি শুনতে পাচ্ছি না ভাই, আমি কথা শুনতে পাচ্ছি না। অন্য কেউ একটু শুনতে পেলে, না না, অন্য কেউ শোনা শুনতে যাচ্ছে পেলে, না আমার কথা। হ্যাঁ অন্য কেউ শুনতে পেলে আমার একটু বলেন উনি কি জিজ্ঞেস করতেছে। বেটার আপনি লিভ নিয়ে আবার জয়েন করেন, তাহলে আপনার কথা ক্লিয়ার হয়ে যাবে। না, লিফটে জয়েন করার মতো সময় নেই, 8:23 বাজে। ফি আমানুল্লাহ। আর এই স্লাইডটা শুধু দেখবেন, আমার মনে হয় না এর চেয়ে ইজি হতে পারে। কোন ধাপে কি করতে হবে না করতে হবে একদম ডিটেল বলা আছে। এই যে সেটিং আপ ক্যালেন্ডার, ডিফাইন ওয়ার্কিং ডে, রিপ্লেস নন ওয়ার্কিং ডে, শেষ। 1-এ আসবো, প্রজেক্টে আসবো, ওয়ার্কিংয়ে চাপ দেবো, 3-এ আসবো, 4-এ আসবো, 5-এ আসবো, 7-এ আসবো, 8-এ আসবো, 9-এ আসবো, 10-এ আসবো, 11-এ আসবো। এবার যদি ভিক্টোরিয়া অন্যগুলো কাউন্ট করতে চাই, 1-এ আসবো, 2-এ আসবো, ডিটেলসে আসবো, ইয়ারলি মান্থলি না উইকলি সেটা দেবো, আর এখানে আসবো, শেষ। তারপর ইম্পোজ করবো। ক্লিয়ার ভাই। ওকে। আরে ভাই আমার একদম, আমি যখন তোমাতে ছিলাম 2020 বা 21-এর দিকে, আমার খুব ইচ্ছে ছিল আমি পুরো যে 80টা পয়েন্ট যে দেখাইছি না, পুরো নোটটা আমি এইভাবে রেডি করি। আর আনফর্চুনেটলি সময়ও করতে পারি না। ও পিসি ক্র্যাশ করছিল, হ্যাঁ, বেশ কিছু নোট হারাই গেছিলো, প্রাইমারি P6 নোট হারাই গেছে, 8-টা নোট হারাই গেছিলো। আর তারপরে যখন আবার নতুন করে করবে, সময় আসলে হয়নি। সময় থাকলে করে দিতাম। এই আর। ঠিক আছে তাহলে ভাই, আর কিছু? ভাইয়া ভিডিও তো পাবো, ভাই আজকে হ্যাঁ, বললাম ক্লাস ভিডিওটা তো upload করে দিন। আজকে ক্লাসের অডিওটা কি আচ্ছা, ভাই। পাবো? অডিও